আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি গতকালকে বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পর আমি চিন্তা করছি বেশ কিছু ভিডিও তৈরি করে যাব। তার একটা কারণ, বাড়িতে আসার পর আমার আসলে খুব একটা কাজ নাই। আমি সারাদিন এটা সেটা করি। সো চিন্তা করলাম কিছু ভিডিও তৈরি করি। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমি 10টা কমন মিস্টেকস, 10টা আইএলস এক্সাম দিতে গিয়ে কমনলি যে 10টা মিস্টেকস স্টুডেন্টরা করে, ওই রকমই 10টা মিস্টেকস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এখানে 10 নাম্বার যে মিস্টেক যেটা, এটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর বুঝতেই পারতেছেন এটা আসলে আমি 10 নাম্বারে রাখছি যাতে করে আপনার ফুল ভিডিওটা দেখেন। সো আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই মিস্টেকস যেইগুলা, এই টিপস যেইগুলা, এইগুলো আপনাদের আইএলস এক্সামে অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আমরা প্রথম মিস্টেকটাতে আসি। আইএলস এক্সাম দিতে গিয়ে একটা কমন মিস্টেক অনেকেই করে, বিশেষ করে রিডিং মডিউলের ক্ষেত্রে ইনস্ট্রাকশন ফলো করে না। মানে কোয়েশ্চন হয়তো বা আসছে ট্রু ফলস নট গিভেন এবং আনসারও বের করছে ট্রু, কিন্তু লেখার সময় লিখে ফেলছে ইয়েস। অথবা কোয়েশ্চন আসছে ইয়েস নো নট গিভেন, সে আনসার বেরও করছে ইয়েস, কিন্তু লেখার সময় লিখে ফেলছে ট্রু ফলস নট গিভেন। সো ওই জন্য রিডিং মডিউল আমরা যখন সলভ করব তখন অবশ্যই আমরা ইনস্ট্রাকশন ফলো করব। যদি ট্রু ফলস নট গিভেন হয় তাহলে আমাকে ট্রু ফলস নট গিভেন লেখা লাগবে। যদি ইয়েস নো নট গিভেন হয় তাহলে আমাকে অবশ্যই ইয়েস নো নট গিভেন লেখা লাগবে। সো আমরা যখন রিডিং সলভ করবো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। না হলে দেখা যাবে যে না, আপনি এত কষ্ট করে একটা আনসার বের করলেন, কিন্তু এই খামখেয়ালির জন্য আপনার মার্কসটা কাটা যাবে। 2 নম্বর যে মিস্টেকটা নিয়ে কথা বলবো, এই মিস্টেক যদি আপনি করেন তাহলে চান্সেস আর আপনার এক্সাম পুরোপুরি মেসড আপ। তা হচ্ছে আইএলস লিসনিং এবং রিডিংয়ের জন্য কিন্তু তারা একটা আনসার শিট দেয়, হুইচ মিনস এক পাশে আপনি লিসনিংয়ের আনসার লিখবেন, অন্য পাশে আপনি রিডিংয়ের আনসার লিখবেন। তো অনেকেই যেটা করে তারা হচ্ছে লিসনিংয়ের সাইডটাতে রিডিংয়ের আনসার লিখে ফেলে, অথবা রিডিংয়ের সাইডটাতে লিসনিংয়ের আনসার লিখে ফেলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, যেহেতু আগে লিসনিংটা হয়, দেখা যায় লিসনিংয়ের আনসার অনেকেই ভুলক্রমে রিডিংয়ের সাইডটাতে লিখে ফেলে। এই মিস্টেকটা কোনো অবস্থাতেই করা যাবে না। যদি আপনি এই মিস্টেকটা করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো এক্সাম দেওয়ার পরও দেখা যাবে আপনি ভালো স্কোর করতে পারতেছেন না। তো ওই জন্য যখন এক্সাম দিব লিসনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো লিসনিংয়ের আনসারগুলো যাতে আমরা লিসনিংয়ের আনসার শিটে, মানে লিসনিংয়ের সাইডটাতে লিখতেছি, রিডিংয়ের আনসারগুলো যাতে আমরা রিডিংয়ের সাইডটাতে লিখতেছি। এখন আপনাদের মনে হতে পারে যে না, এই মিস্টেক কেউ করে কিনা, কিন্তু মেইন এক্সামে যাওয়ার পর কিন্তু এনভায়রনমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায়, এখানে আমরা একটু স্ট্রেসড আউট থাকি। সো এরকম কমন ছোটোখাটো মিস্টেকস কিন্তু হয়ে যায়। মিস্টেকটা স্মল বাট এর কনসিকুয়েন্সেস কিন্তু অনেক বিগ। সো ওই জন্য লিসনিং আমরা যখন আনসার শিটটা লিখবো তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমরা আনসার শিটটা লিসনিংয়ের সাইডটাতেই লিখতেছি। 3 নম্বর যে মিস্টেক তা হচ্ছে কোয়েশ্চন গেস করে যাওয়া। অনেকেই যেটা করে রাইটিংয়ের ক্ষেত্রে, তারা কোয়েশ্চন গেস করার চেষ্টা করে যে না, গত এক্সামে আসছে লাইন চার্ট, তাহলে তো এই এক্সামে লাইন চার্ট আসবে না, বা গত 3টা এক্সামে ডায়াগ্রাম আসে নাই, তার মানে এই এক্সামে ডায়াগ্রাম আসবে। গত এক্সামটাতে ওপিনিয়ন এসে আসছে, তার মানে এই এক্সামটাতে ডিসকাশন এসে আসবে। এইরকম গ্যাস বা অ্যাজাম্পশনে যাওয়া যাবে না, বিকজ এইটা আসলে সঠিক না। যেটা গত এক্সামে আসছে এইটা আবার এই এক্সামে আসতে পারে, এর কোনো গ্যারান্টি নেই যে এইটা আসবে না। তাহলে প্রথম কথা হচ্ছে এইটার কোনো নিশ্চয়তা নাই যে গত এক্সামে যেটা আসছে এইটা এক্সামে আসবে না। অ্যান্ড দেন আপনি যখন গেস করতেছেন বা আপনি যখন এজিউম করতেছেন যে না, লাইন চার্ট যেহেতু আসছে তার মানে লাইন চার্ট আসবে না, তার মানে কি আপনি লাইন চার্টের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন না, বা মেন্টালি আপনি একটা সেট আপ করে ফেলছেন যে না, লাইন চার্ট আসতেছে না। তো আপনি মেইন এক্সাম দিতে গেলেন, গিয়ে দেখলেন যে লাইন চার্ট চলে আসছে, তখন কিন্তু পুরোই একেবারে মেসড আপ সিচুয়েশন। তো ওই জন্য কোনো অবস্থাতেই কোয়েশ্চন গেস করা যাবে না যে না, এইটা আসছে এইটা আসবে না, বা এই কোয়েশ্চনটা গত 3 এক্সামে আসে নাই তার মানে এইটা চলে আসবে। এরকম কোনো গ্যাস, কোনো এজাম্পশনে আমরা যাব না। 4 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে সাউন্ড স্লিপ। মেইন এক্সাম দিতে গিয়ে অনেকে যেটা করে, তারা এত বেশি নার্ভাস হয় যে নার্ভাসনেসের কারণে তার আগের দিন ঘুমাইতে পর্যন্ত পারে না। কিন্তু মেইন এক্সামের আগের দিন যদি আপনি একটা সাউন্ড স্লিপ না নেন, আপনার প্রিপারেশন যত ভালো থাকুক না কেন, আপনার এক্সামটা কিন্তু ভালো হবে না। তো ওই জন্য মেইন এক্সামের আগের দিন অবশ্যই আপনি মেক শিওর করবেন যে ইউ আর গেটিং ইনাফ স্লিপ। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আপনার অনেক ভালো প্রস্তুতি থাকার পরও আপনার এক্সাম কিন্তু ভালো হবে না। সো মেক শিওর ইউ আর গেটিং ইনাফ স্লিপ। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নট টেকিং ইনাফ মক টেস্ট। অনেকেই যেটা করে, তারা মেইন এক্সামের আগে ইনাফ মক টেস্ট দেয় না, রেজিস্ট্রেশন করেই কিন্তু এক্সাম হলে চলে যায় বা এক্সাম দিতে চলে যায়। এই মিস্টেকটা করা যাবে না। আমি যেটা বলি, মেইন এক্সামের আগে মিনিমাম আমাদেরকে 5টা মক টেস্ট দেওয়া লাগবে।
মক টেস্ট দিলে পুরোপুরি এক্সাম এনভায়রনমেন্টের সাথে আমাদের একটা পরিচিতি হবে এবং এইটা মেইন এক্সামে আমাদের নার্ভাসনেসটা ওভারকাম করতে হেল্প করবে। বা আমি আগে যে মিস্টেক্সগুলোর কথা বলছি, রিডিংয়ের আনসারটা লিসনিংয়ের সাইডে লিখে ফেলা বা লিসনিংয়ের আনসারটা রিডিংয়ের সাইডটাতে লিখে ফেলা, এই ধরনের মিস্টেক্স, বা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের জায়গায় ইয়েস নট গিভেন, ইয়েস নট গিভেনের জায়গায় ট্রু ফলস নট গিভেন, এই মিস্টেক্সগুলা ওভারকাম করার একটা উপায় হচ্ছে মক টেস্ট। তো মেইন এক্সামে যাওয়ার আগে অবশ্যই আমাকে মিনিমাম 5টা মক টেস্ট দেওয়া লাগবে। আমি যত বেশি দিতে পারবো তত ভালো, তবে 2টা মক টেস্টের মাঝখানে যাতে মিনিমাম 1 সপ্তাহ সময় থাকে। সো 5 নাম্বার মিস্টেকটা হচ্ছে মক টেস্ট না দেয়া। এই মিস্টেকটা আমরা করব না। মেইন এক্সাম দেওয়ার আগে মিনিমাম আমরা 5টা মক টেস্ট দেব। 6 নাম্বারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি রাইটিং এবং রিডিংয়ে হয়। সো টাইম ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন, দেখা যাবে অনেক ভালো প্রস্তুতি থাকার পরও আপনি কয়েকটা কোয়েশ্চেন মিস করে ফেলছেন। সো মেইন এক্সামে যাওয়ার আগে টাইম ম্যানেজমেন্টটা আপনি ফিক্স করবেন। বাসায় যখন প্র্যাকটিস করেন তখন টাইম দেখে দেখে প্র্যাকটিস করবেন। বেসিক্যালি আপনি যেইভাবেই পারেন, আসলে টাইম ম্যানেজমেন্টটা বড় একটা ইস্যু, এইটার উপর আসলে এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি না, সেপারেট আলাদা একটা বড় ভিডিও তৈরি করা যাবে। আজকে জাস্ট এতটুকুই বললাম, মেইন এক্সামে যাওয়ার আগে টাইম ম্যানেজমেন্টটা আপনি ঠিক করে যাবেন, যাতে করে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি একটা ফুল রিডিং টেস্ট দিতে পারেন, 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি টাস্ক 1 এবং টাস্ক 2 শেষ করতে পারেন। এটা হচ্ছে আমার 6 নাম্বার পয়েন্ট আজকে এই ভিডিও। সো ভিডিওটা আমি বাড়িতে করতেছি, আপনারা হচ্ছে একটু আগেই হয়তো বা মুরগের ডাক শুনছেন এবং পাখিও ডাকতেছে। আই হোপ এটা কোনো সমস্যা হবে না আপনাদের। ও নাইস। এনিওয়েজ, 7 নাম্বার মিস্টেকটা হচ্ছে পাশের জনের দেখে দেখে লিখতে যাবেন না। এটা একটা মিস্টেক। আমরা অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সামটাকে, আচ্ছা মুরুখ তো আসলে ঝামেলা লাগাই ফেলতেছে, বাট কি আর করার। সো আইএলটিএস এক্সামটা দিতে গিয়ে আমরা একটা কমন মিস্টেক করি, তা হচ্ছে আইএলটিএস এক্সামটাকে আমরা এসএসসি এইচএসসির বোর্ড এক্সামের সাথে কনফিউজ করে ফেলি। খেয়াল রাখা লাগবে, এসএসসি এবং এইচএসসির বোর্ড এক্সাম আর আইএলটিএসের এক্সামটা কিন্তু সেম না। আপনি যার দেখে লিখবেন, ইউ নেভার নো তারটা সঠিক কিনা। প্রথমত হচ্ছে এইটা। অ্যান্ড দেন আপনি যদি তারা দেখে যে আপনি পাশের জনেরটা দেখে লিখতেছেন, আপনি কিন্তু সাইলেন্ট এক্সপেল হয়ে যাবেন। তো ওই জন্য পাশের জনেরটা দেখে দেখে কোনো অবস্থাতেই লিখতে যাবেন না। এই মিস্টেকটা এক্সাম হলে করবেন না। 8 নাম্বার যে মিস্টেকটা, এটা আই গেস 10 জনের মধ্যে 8 জনই করে। তা হচ্ছে লিস্টিং সলভ করতে গিয়ে একটা মিস্টেক হয়েছে দেখে এইটার জন্য বাকি 3-4টা মিস করা। হয়তো আমি 7 নাম্বার আনসারটা ধরতে পারি নাই, এবং 7 নাম্বার না ধরতে পারার কারণে 8, 9, 10, 11 আমার হচ্ছে এই টেনশনে মিস হয়ে গেছে। বা রিডিংয়ে আমি পেসেজ 1-এ একটা আনসার ধরতে পারতেছি না, এবং যতক্ষণ না পর্যন্ত আমি এটা ধরতে পারতেছি না, আমি নেক্সটগুলো কনসেন্ট্রেট করতে পারতেছি না। সো এই মিস্টেকটা করা যাবে না। একটা সিঙ্গেল রং আনসারের জন্য আমি যাতে কোনো অবস্থাতেই আরও 3-4টা 5টা আনসার মিস না করি। এই জায়গায় আমার এক্সাম হলে যাওয়ার আগে আই থিঙ্ক আমার নিজেকে ওইভাবেই সেট করা উচিত, যে না আমি আসলে সবগুলো পারবো না। রিডিংয়ে আমি 40টার মধ্যে 40টা আনসার ধরতে পারবো না, লিসনিংয়ে আমি 40টার মধ্যে 40টা আনসার ধরতে পারবো না, হুইচ ইজ ফাইন। সো এখানে যদি একটা মিস্টেক হয়, এটা অ্যাকসেপ্ট করা এবং নেক্সটটাতে মুভ অন করা, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। 9 নাম্বার যে মিস্টেক যেটা, তা হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 রিলেটেড। এই মিস্টেকটা আমি নিজে করছি, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমার রাইটিং স্কোরটা ভালো আসে নাই। তা হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2 একসাথে না লেখা। দেখা যাচ্ছে আমি যেটা করছি, আজকে টাস্ক 1 লিখছি, কালকে আমি টাস্ক 2 লিখতেছি। মানে এক বসায় 1 ঘন্টা সময়ের মধ্যে আমি টাস্ক 1 এবং টাস্ক 2 লিখি নাই, এবং এইভাবে না লিখে আমি মেইন এক্সামে গেছি, যার কারণে মেইন এক্সামে যাওয়ার পর আমি টাইমটা এখানে ম্যানেজ করতে পারিনি। তো ওই জন্য আইএলটিএস মেইন এক্সামের আগে আপনারা যখন প্র্যাকটিস করবেন, লাস্ট 1 মাস আপনি প্রতিদিন টাস্ক 1 এবং টাস্ক 2 একসাথে 1 ঘন্টা সময়ের মধ্যে এক বসায় লিখবেন। টাস্ক 1 লিখে একটু গ্যাপ নিয়ে দেন টাস্ক 2 লিখি, এটা করা যাবে না। 1 ঘন্টা সময়ের মধ্যে এক বসায় আপনি টাস্ক 1 এবং টাস্ক 2 লিখে শেষ করবেন। এনিওয়েজ, আমরা হচ্ছে ভিডিওর একেবারে শেষের দিকে চলে আসছি, এবং আমি আপনাদের শুরুতে বলছিলাম 10 নাম্বার পয়েন্ট যেটা, এইটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ টেমপ্লেট না ইউজ করা। আইএলটিএস রাইটিংয়ে অনেকেই যেটা করে, তারা হচ্ছে টেমপ্লেট ইউজ করে, নেটে বা অমুক তমুক জায়গা থেকে তারা টেমপ্লেট কালেক্ট করে দেন ওইগুলো ইউজ করে। আমাদেরকে মনে রাখা লাগবে, আইএলটিএস ইজ এ ফলস প্রুফ অ্যান্ড চিটিং প্রুফ এক্সাম। আপনি যদি জেনুইনলি ভালো না হন, তাহলে কিন্তু আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন না। তো এখানে কোনো শর্টকাট ফলো করে, কোনো টেমপ্লেট ফলো করে আপনি ভালো স্কোর করে ফেলবেন, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে।
সো কোনো অবস্থাতেই রাইটিংয়ে টেমপ্লেট ইউজ করতে যাবেন না, কোনো অবস্থাতেই স্পিকিংয়ে আনসার্স মেমোরাইজ করতে যাবেন না। এইগুলা না করে বরং ফোকাস করেন নিজের স্কিল বাড়ানোতে, রাইটিং স্কিল বাড়ান, স্পিকিং স্কিল বাড়ান। তো কখনোই আইএলস রাইটিংয়ের ক্ষেত্রে আমরা টেমপ্লেট ইউজ করব না, আইএলস স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই আনসার মুখস্থ করতে যাব না। এনিওয়েজ, আমরা ভিডিওর একেবারেই শেষের দিকে চলে আসছি। এই ভিডিওতে আমি যে 10টা মিস্টেকস নিয়ে কথা বললাম, আশা করি এই মিস্টেকসগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন বা এগুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে আইএলস প্রস্তুতিটা, আইএলস এক্সামটা আপনাদের আরও একটু হলেও বেশি ভালো হবে। সো ভিডিও তৈরি করতে গিয়ে আপনারা প্রচুর নয়েজ পাইছেন, হাঁস মুরুগ পশু পাখি অনেক ডাকছে, আশা করি আপনারা সেগুলো ইগনোর করবেন, যেহেতু আমি ভিডিওটা বাড়িতে তৈরি করতেছি। সো ইউ নো হাউ বাড়ি ইজ। সো আজকের মতো এতটুকুই। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ hit the subscribe button, press the bell and share the video. I'll see you soon with a new video.